বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল। বিএনপি যথারীতি কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে। কথাটা আমির খসরু ভাই একেবারে ঠিক না। আমি বাংলাদেশের এক্সাম্পল দিই। 2007-8 সালে তখন তো 111-এর সরকার আপনাদের পাশায় লাথি দিয়ে খেদায় দিয়ে তারপরে আসছিল, অনির্বাচিত সরকারই তো ছিল। এফডিআই প্রবাহ প্রায় $1 বিলিয়ন ছাড়া যায়, এটা একটা রেকর্ড ছিল। আমির খসরু ভাই, আপনি তো সিনিয়র নেতা, কথাবার্তা তো বুঝে বলবেন। আপনি অ্যাকাউন্টিংয়ে মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন, তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা 3টা সিম্পল জিনিস দেখা করে। এইটারে বলা হয় ডানিংস ওএলআই প্যারাডাইম অথবা একলেকটেক প্যারাডাইম। একটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়। ওএলআই মানে হইতেছে ওতে ওনারশিপ অ্যাডভান্টেজ, কোম্পানির নিজস্ব প্রযুক্তি, ব্র্যান্ড, প্যাটেন্ট বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন, এইটার উপরে ভিত্তি করে এই ওটা বিবেচনা করা হয়। এল হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ, যে নির্দিষ্ট দেশের মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সে দেশের ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সুবিধা কি আছে সেটা দেখে। আর আইতে হইতেছে ইন্টারনালাইজেশন অ্যাডভান্টেজ, মানে কোম্পানি কেন নিজেই বিনিয়োগ করবে অন্য কাউকে লাইসেন্স না দিয়া। তো এই মডেলটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে কেন এফডিআই আসবে, বিনিয়োগ কেন করবে, কিসের ভিত্তিতে বিনিয়োগ করবে। আপনি যে লোকেশন অ্যাডভান্টেজ, এই লোকেশন অ্যাডভান্টেজ অংশের মধ্যে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, নির্বাচিত সরকার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না। আওয়ামী লীগ যে 173 দিন হরতাল করেছিল আপনাদের আমলে, বিএনপির আমলে, সেটা তো নির্বাচিত সরকারই ছিল। কেন করেছিল এবার বুঝেছেন তো? আর আপনাদের যে চুষ্টি ছিল আওয়ামী লীগ এতদিন, যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনের হুঙ্কার দিতেন, কেন দিতেন বুঝেছেন তো? আপনারা এই দেখায় 173 দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল, কি সারা গেছিল। এই 173 দিন হরতালের এফডিআই আসছিল কতদিন জানেন? 91 থেকে 96 খালেদা জিয়ার আমলে। 91 আনুমানিক আসছিল 20 থেকে 30 মিলিয়নের মতো মাত্র। 95টা বাইরে 100 মিলিয়নের কিছু বেশি হয়েছিল, গড়ে 50 থেকে 80 মিলিয়ন আসছিল বছরে, কিছুই না। এবার তুলনা দিয়ে আওয়ামী লীগ আমলের সাথে 96-2001 আওয়ামী লীগ আমলে এফডিআই আসছিল গড়ে 200 থেকে 300 মিলিয়নের মতো। বুঝেছেন তো? কিছু ছিলেন এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল, তো কেন তখন এফডিআই আসে নাই? ব্যাখ্যা দেন এটার। তাই আমির খসরু ভাই এমন কিছু কইেন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না, যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝাপড়া নাই। তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরাটাই স্বাভাবিক। দেশের উপকার হইলে, দেশ আগায় গেলে তো ওদের সমস্যা। কিন্তু মনে হচ্ছে বিএনপির নয় বুদ্ধিজীবীদের ভালো লাগে নাই যে এমন একটা সফল সম্মেলন হইলো। তো দেখলাম ডাক্তার জাহেদ খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে একটা ভিডিও করেছে যে বাংলাদেশে কে বিনিয়োগ করবে, গ্যাস নাই, পাওয়ার নাই, রিজার্ভ নাই, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু। আর কি বলবো, ডাক্তার জাহেদ যদি সবকিছু নিয়ে মতামত দিতে যায় তাহলে তো মুশকিল। বিজনেসটা রাজনীতি না ডাক্তার জাহেদ, এটা একটা স্পেশালাইজ স্কিল। আমি ভাবছিলাম যে বাংলাদেশ কোথায় যাবে, যে কথা আশিক বলিছে সেটা আরো স্পষ্ট করবো, কিন্তু আমার মনে হইতেছে যে ডাক্তার জাহেদের কথার উত্তর দিই। তার আগে আরেকটা কথার উত্তর দেওয়ার দরকার আছে, কারণ আবার আজকে দেখলাম যে 2 সাংবাদিক, এক ডাবল ড্রপ আউট আর এক অনুসন্ধানী, আবার সেই অনুসন্ধানীর পোস্ট শেয়ার দিয়েছে আর এক বিশিষ্ট বিজ্ঞ বিরিয়ানির দোকান থেকে চান্দা নেওয়া পাবলিক। তারা কইছে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে। তাই এইসব কইরা বিনিয়োগ আসবি না, বিনিয়োগ ওখানে কথা শুনলে আসবি। হ্যাঁ, আরও কিবা মেলা কিছু কইছে, ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। তাই হয়েছে কি, বাংলাদেশে সাংবাদিকদের কারো কারো হারকিউলিস হওয়ার শখ জাগে। মানে সে সবার তো বেশি বুঝে, মহাকাশ বিজ্ঞান থেকে ফিলোসফি, কৃষি থেকে শিল্প, বাণিজ্য থেকে সমাজবিজ্ঞান, ডাক্তারি থেকে প্রকৌশল, রাজনীতি থেকে রাষ্ট্রনীতি, কূটনীতি, কোনো কিছুই তাদের জ্ঞান থেকে বাদ যায় না। খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি। হ্যাঁ, আর নিজের ভিতরের অন্তঃসার, শূন্যতা, মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাদ কইরা বের হয়ে যায়। ভিন্ন ধর্মের মানুষকে কাফের বইলা গালি দেয়, ওর বস্ত কাফের একটা। আমার কাছে থেকে একটা জিনিস আমাকে মেলা রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়া, তাই ওর বসের নাম জানি, ওর বস তো কাফের, ওর হিসাবেই কাফের। তো ওই বসের কথা উঠে বসে কেন? ওই লন্ডনে থাকি বা কেন? ওটা তো কাফের দেশ। মানিক বন্দ্যোপাধ্যায় ইনকা মানুষের জন্য প্রাগৈতিহাসিক বলে একটা গল্প লিখেছিল। গল্পটা কি, এটা মজার গল্প, এটা কয়নি। আর ডাকাতি করতে যে আহত হয়ে লুলা হয়ে যায়, নাম ভিকু। তারপরে ভিক্ষা করা ধরে। এই যে কচু খেতে যেমন মোটা আজিজের সাথে ব্যবসা করতে গিয়ে ধরা খেয়েছিল না, তারপরে অনুসন্ধানে চাজিয়েছে, তার সাথে মিল আছে কলে। তো ওই একই জায়গাত এক স্বামী স্ত্রী ভিক্ষা করে। ওই ভিখারি মাইয়া, ওই যে স্ত্রী, তার নাম পাসি, ওর পায়ে একটা পচা ঘা আছে, সেটা হইতেছে ওর সম্পদ, ওইটা দেখায় ভিক্ষা নেয়। তো ওই যে অনুসন্ধানী সাইজা কিছু জিনিসপত্র কাছ থেকে বাগায় নেয় না, মানুষের কাছাকাছি যে বাগায় নেয়, ওইটাই তার সম্পদ আর কি। হ্যাঁ, তো এক রাতে ভিখু পাসির স্বামীরে মেরে ফেলে তো পাসিক পিঠে তুলে পলাইতেছে, আকাশে সাজ উঠেছে, ওই অন্ধকারে 2 প্রাণী চলিচ্ছে, আর গল্পটা শেষ হইতেছে এইভাবে। বাংলা সাহিত্যের সবচেয়ে চমৎকার গদ্য এটা, সবচেয়ে ক্লাসিক, সবচেয়ে সাহিত্যিক।